অসুস্থ বাবা আর সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে চলা সাহসী এক মেয়ের জীবনে কালবৈশাখী ঝড়ের মতো আবির্ভাব ঘটে বেপরোয়া এক ছেলের। এমন এক ঝড় যা জীবনে আসতেই মেয়েটা হারিয়ে ফেলে তার নিজের বাবাকে। বাবার মৃত্যু আর বাবার রেখে যাওয়া ঋণের বোঝা যখন জীবনকে বিষাক্ত করে তোলে, তখন সেই ছেলেটাই হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য। তীব্র ঘৃণা থেকেই ধীরে ধীরে শুরু হয় ভালোবাসার অধ্যায়। কিন্তু জীবনের চলার পথ তো আর এত সরল না। বহু কষ্টে পাওয়া ভালোবাসার মাঝেও একটা সময় জন্ম নেয় ধোঁকা আর বিশ্বাসঘাতকতা। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা সিরিজ তোমাকে বুঝি না প্রিয় এর কথা। বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগের চমৎকার এক কম্বিনেশনে নির্মিত হয়েছে এই সিরিজটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সিরিজের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখতে পাই একদল ছেলে বাড়ির ছাদে লাউড মিউজিক বাজিয়ে মদ পান করে পার্টি করছে। তখনই রিক নামের একটা ছেলে এসে মিউজিক বন্ধ করে দেয়। রিক ফিউচার মাইক্রোফিন্যান্স নামের একটা কোম্পানিতে জব করে। এই মাইক্রোফিন্যান্স কোম্পানির কাজ হলো সুদের উপর মানুষকে লোন দেওয়া। রিক এই কোম্পানিতে কালেকশন এজেন্ট হিসেবে কাজ করে। কেউ যদি লোন নেওয়ার পর সেটা সময় মতো পরিশোধ না করে, তখন রিক তাদের কাছে গিয়ে টাকা উসুল করার ব্যবস্থা করে। প্রথমে ভালোভাবে বুঝিয়ে বলার পরেও যদি কেউ লোন শোধ না করে, তখন রিক তাদের বিভিন্ন জিনিস হাতিয়ে নিয়ে চলে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছুতেই কাজ না হলে মারপিট করেও সে টাকা আদায় করে। এখানে যে ছেলেগুলো পার্টি করছিল তাদের মধ্যে বিকাশ মোদক নামের একজন রিকের কোম্পানি থেকে ৩.৫ লাখ টাকা লোন নিয়েছিল। সে লোন সময় মতো পরিশোধ না করায় রিক এসেছে কালেকশন করতে। রিক ছেলেটার কাছে দুটো ফোন দেখতে পায়। দুটো ফোনই রিক নিজের কাছে নিয়ে নেয় এবং বলে, ১ সপ্তাহ সময় দিলাম, ইনস্টলমেন্টের টাকা পরিশোধ করে ফোন দুটো নিয়ে যাবেন। বিকাশ নামের ছেলেটা রিককে গালি দিয়ে বলে, আমার ফোন ফেরত দিয়ে যা। রিক ফোন ফেরত না দিলে বিকাশ এবং তার বন্ধুরা রিকের উপর অ্যাটাক করে এবং তাকে মারধর করার চেষ্টা করে। কিন্তু রিক তো মারপিটে এক্সপার্ট, উল্টো ওদিকেই মেরে নাজেহাল করে ফেলে। এরপর ফোন দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন এসব কাজ করতে করতে রিকের বাড়ি ফিরতে বেশ রাত হয়। বাড়ির কেউ যেন বুঝতে না পারে সে এত রাতে বাড়ি ফিরেছে, তাই রিক লুকিয়ে লুকিয়ে নিজের ঘরে চলে যায়। মারামারি করতে গিয়ে রিক নিজেও কিছুটা আহত হয়েছে। অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সে নিজের ফার্স্ট এইড করে, কিন্তু এত লুকোচুরি করেও কোনো লাভ হয় না। রিকের একমাত্র ভাতিজি রানী ঠিকই তাকে দেখে ফেলে। রিক দেরি করে বাড়ি ফেরায় রানী মায়ের মতো রিককে শাসন করে। এরপর বলে, তোমার কারণে মহারানী এখনো না খেয়ে জেগে জেগে তোমার জন্য অপেক্ষা করছে। মহারানী হচ্ছে রিকের দাদি। দাদি এখনও কষ্ট করে জেগে আছে শুনেই রিক দ্রুত তার কাছে যায় আর ঘুমিয়ে পড়তে বলে। রিকের দাদি বলে, তুই বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কিভাবে ঘুমাবো বল? তোর বাবা মা তো তোকে আমার হাতে তুলে দিয়ে দুনিয়া থেকেই চলে গেছে। তোকে না দেখা পর্যন্ত আমার দু চোখের পাতা এক করতে পারি না। রিকের গলার আওয়াজ শুনে রিকের বড় ভাই সেখানে চলে আসে। দেরি করে বাড়ি ফেরায় সে রিকের সাথে অনেক রাগারাগি করে, কিন্তু রিকের দাদি রিককে বড় ভাইয়ের বকুনি থেকে বাঁচিয়ে দেয়। দুই ভাইয়ের মধ্যে রিকের দাদি রিককেই বেশি ভালোবাসে। রিকের দাদির যথেষ্ট বয়স হয়েছে, তাই সে সবসময় রিককে বিয়ে করার জন্য প্রেশার দেয়, যাতে বিয়ের পর সে রিকের দায়িত্ব রিকের বউয়ের হাতে তুলে দিতে পারে। কিন্তু রিক দাদির কোনো কথাই শোনে না। বিয়ের ব্যাপারে রিকের কোনো ইন্টারেস্টই নেই। এদিকে পরের দিন সকাল হতেই রিকের ভাই আবারও রিককে বকাঝোকা করতে শুরু করে। ভালো কোনো জব না করে রিকের এভাবে মারামারি করে বেড়ানো তার ভাই একদমই পছন্দ করে না। কিন্তু রিকও নাছুর বান্দা, সেই কাজ কিছুতেই ছাড়বে না। রিকের ভাই যখন বকাঝোকা করছিল তখন রিকের কাছে একটা কল আসছে। আবারও কারো কাছ থেকে টাকা উসুল করতে হবে তার। কল কেটে দিয়ে রিক সাথে সাথে বেরিয়ে পড়ে। রিক ওই ক্লায়েন্টের বাড়িতে চলে যায়। বাড়ির দরজা খোলাই ছিল, তাই রিক সরাসরি বাড়ির ভেতরেই ঢুকে পড়ে। বাড়ির ভেতরে এদিক সেদিক ঘুরেও রিক কাউকেই দেখতে পায় না। এক পর্যায়ে সে একটা রুমের ভেতর অসুস্থ এক ব্যক্তিকে দেখতে পায়। লোকটা এতটাই অসুস্থ যে অক্সিজেন মাস্ক থাকার পরেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এই লোকটাই হচ্ছে রিকের আজকের ক্লায়েন্ট আশুতোষ ঘোষ। ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে আশুতোষ ঘোষ লোন নিয়েছিল। গত 2 বছর ধরে আশুতোষ ঘোষ কোনো ইনস্টলমেন্টই দেয়নি। সুদে আসলে লোনের পরিমাণ দাঁড়িয়েছে 7 লাখ টাকায়। রিক চাচ্ছিল বাড়ির সুস্থ কোনো মানুষের সাথে টাকার ব্যাপারে কথা বলবে সে, কিন্তু পুরো বাড়িতে আর কাউকে না পেয়ে রিক অসুস্থ আশুতোষকেই কথাগুলো বলতে শুরু করে। রিক বলে, কোম্পানি টাকাগুলো উসুল করার জন্যই আমাকে পাঠিয়েছে। আপনি যত দ্রুত সম্ভব টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করুন, নয়তো আমাকে আবারও আসতে হবে। আপনার শরীরে যে অবস্থা, আপনি তো কোনো ধকলও সহ্য করতে পারবেন না। রিকের কথা শেষ হওয়ার আগে আশুতোষের মেয়ে ঝিনুক ঘোষ বাড়িতে আসে। বাবা শয্যাশায়ী হওয়ায় বাবার চিকিৎসা আর সংসারের সমস্ত দায়িত্ব ঝিনুকের উপর।
ঝিনুক বাচ্চাদের টিউশনি করিয়ে এবং ডান্স শিখে কোনো রকম সবকিছু ম্যানেজ করে যাচ্ছে। এ কারণেই অসুস্থ বাবাকে বাড়িতে একা ফেলে রেখেই ঝিনুককে কাজের জন্য বাইরে যেতে হয়। বাড়ি ফিরেই ঝিনুক যখন দেখতে পায় অপরিচিত একটা লোক বাড়িতে ঢুকে তার অসুস্থ বাবার কাছে টাকার কথা বলছে, ঝিনুক তখন অনেক রেগে যায়। ঝিনুক রিকের উপর ক্ষিপ্ত হয়ে বলে, দেখতেই পারছেন মানুষটার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে, তার সামনে কিভাবে এ ধরনের কথা বলছেন আপনি? রিক বলে, আপনাদের লোনের টাকা বাকি আছে, আমি সেটাই চাইতে এসেছি। ঝিনুক বলে, আমার বাবার কন্ডিশন খুব একটা ভালো না, এই কন্ডিশনে আমরা টাকা পরিশোধ করতে পারবো না, আমাদের কিছুদিন সময় দিন। রিক তখন বাড়ির ভেতর মূল্যবান কিছু খুঁজতে শুরু করে যেটা সে নিজের সাথে নিয়ে যেতে পারবে। রিকের এমন আচরণ দেখে ঝিনুক রেগে গিয়ে রিককে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির গেটে ঝিনুকের স্কুটি দেখে রিক সেটাই নিয়ে চলে যায়। যাওয়ার আগে রিক ঝিনুককে একটা ব্যায়াম সেন্টারের অ্যাড্রেস দিয়ে বলে টাকা দিয়ে সেখান থেকে স্কুটিটা নিয়ে আস। এরপর রিক স্কুটি নিয়ে কাশিমপুর ব্যায়াম সেন্টারে চলে যায়। এখানে রিক এবং তার বন্ধুরা সময় কাটায় আর শরীরচর্চা করে। রিকের বন্ধুরাও রিকের মতোই কালেকশন এজেন্টের জব করে। মূলত রিক তার বন্ধুদের নিয়ে একটা টিম তৈরি করেছে। টিমের লিডার হচ্ছে রিক। ওরা একসাথে কালেকশনের কাজ করে, সোজা কথায় মানুষকে মারধর করে টাকা উসুল করে। রিক সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে ঝিনুকও সেখানে যায়। ঝিনুক রিককে বলে, আমার গাড়িটা ফেরত দিন, আমার বাবা অসুস্থ, কাজের জন্য আমাকে যখন তখন বাইরে যেতে হয়, স্কুটিটা না থাকলে আমি অনেক বিপদে পড়ে যাব। রিক বলে, লোন নেওয়ার আগে এসব ভাবা উচিত ছিল, আপনারা লোন পরিশোধ না করায় কোম্পানিও তো অসুবিধায় পড়েছে। ঝিনুক রিকোয়েস্ট করে বলে, আমাকে কিছুদিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে আপনাকে দিয়ে দেব। রিক ঝিনুকের কথায় একদমই পাত্তা দেয় না। তখন ঝিনুক রিকের বন্ধু ডাম্বেলকে রিকোয়েস্ট করে। ডাম্বেল বলে, লোন নেওয়ার সময় তো আপনারা হাত পেতে নেন, ফেরত দেওয়ার সময় তো নাটক শুরু করেন কেন আপনারা? সবার কাছে অপমানিত হয়ে ঝিনুক খালি হাতেই বাড়িতে ফিরে আসে। এর কিছুদিন পর শুরু হয় হোলি উৎসব। রিক পাড়ার ছেলেদের সাথে মাঝ রাস্তায় হোলি উৎসবে মেতে উঠছে। ওই সময় একটা লাশবাহী গাড়ি চলে আসে। রাস্তা ব্লক করে হোলি খেলার কারণে গাড়িটা যেতে পারছিল না। ডাম্বেল সবাইকে সরিয়ে গাড়িটা যাওয়ার রাস্তা করে দেয়। ওই সময় রিক খেয়াল করে গাড়ির সামনের সিটে ঝিনুক বসে আছে। রিকের আর বুঝতে বাকি থাকে না ঝিনুকের বাবা মারা গেছে। ঝিনুকের এই কন্ডিশনে রিকের খুবই খারাপ লাগে। রিক প্রচণ্ড অনুশোচনায় ভুগতে শুরু করে। সবকিছুর জন্য সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। রিকের মনে হয় সে টাকার জন্য প্রেশার দেওয়ায় ঝিনুকের বাবা মারা গেছে। রিকের মনে জমে থাকা অনুশোচনার তীব্র রাগে পরিণত হয়। রিক পাঞ্চিং ব্যাগে মেরে মেরে নিজের রাগ কমানোর চেষ্টা করে। ওই সময় রিকের বন্ধুরা সেখানে আসে। ভুলবশত রিক ডাম্বেলের শরীরে আঘাত করে। এতে ডাম্বেল রিকের উপর খুবই রেগে যায়। রিক নিজের ভুল বুঝতে পেরে ডাম্বেলকে সরি বলে, কিন্তু ডাম্বেল রাগ দেখিয়ে চলে যায়। ওই রাতে রিক ঝিনুকের বাড়িতে গিয়ে স্কুটিটা ফেরত দিয়ে আসে। স্কুটি ফেরত পেয়েও ঝিনুকের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যায় না। ঝিনুক তার বাবাকে চিরতরে হারিয়ে ফেলেছে। বাবা হারানোর কষ্টের কাছে স্কুটি ফিরে পাওয়ার আনন্দ একেবারে মূল্যহীন। এর কিছুদিন পর কোম্পানির ম্যানেজার আবারও কালেকশন এজেন্ট অর্থাৎ রিক এবং তার বন্ধুদের কাছে কালেকশনের লিস্ট পাঠায়। রিকের এক বন্ধু লিস্টে থাকা লোকগুলোর নাম মনে পড়ে শোনায়। সেখানে ঝিনুকের বাবারও নাম আছে। রিক বলে, লোকটা তো মরে গেছে। ছেলেটা বলে, ওর মেয়ে তো বেঁচে আছে, মেয়ের কাছ থেকে টাকা উসুল করতে হবে। কথাটা শুনে রিকের একটু খারাপই লাগে। এদিকে বাবার মৃত্যুর শোক কাটিয়ে ঝিনুক সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরেছে। ঝিনুক টিউশনি করাতে স্টুডেন্টের বাড়িতে যায়। ঝিনুকের স্টুডেন্টের বাবা বিশ্বনাথ পোদ্দারও রিকদের কালেকশন লিস্টে আছে। ঝিনুক যখন বাচ্চাদের পড়াচ্ছিল ওই সময় রিক তার দলবল নিয়ে কালেকশনের জন্য পৌঁছে যায়। রিক লোনের টাকা পরিশোধ করতে বললে বিশ্বনাথ বলে, কোম্পানি কি টাকা কালেকশনের জন্য গুন্ডা পাঠায় নাকি? রিক বলে, আমরা গুন্ডা না, কালেকশন এজেন্ট। আমরা সহজে ভায়োলেন্স করতে চাই না। আমার টিমের ছেলেরা আগেও একবার ভদ্রভাবে আপনাকে বুঝিয়ে গেছে, আপনি কোনো কথাই শোনেননি, তাই আমাকে আসতে হলো। বিশ্বনাথ বলে, ভয় দেখাচ্ছিস আমাকে? সে রিককে বাজে ভাষায় গালি দেয় এবং ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। এতে রিক রেগে গিয়ে লোকটাকে প্রচুর মারধর করে। চেঁচামেচির আওয়াজ শুনে ঝিনুক পড়ানো বাদ দিয়ে ছুটে আসে। ঝিনুককে দেখে কোনো এক অদ্ভুত কারণে রিক থেমে যায়। রিকের এমন উদ্ধত আচরণ দেখে রিকের প্রতি প্রচণ্ড ঘৃণা হয় ঝিনুকের। বিশ্বনাথের বাড়ি থেকে চলে যাওয়ার সময় ডাম্বেল রিককে বলে, মেয়েটাকে দেখে এভাবে কাজ অসম্পূর্ণ ফেলে রেখে চলে আসলি কেন? ওর কাছেও তো আমরা টাকা পাই, আজ সুযোগ ছিল একসাথে দুজনের টাকা উসুল করার। তখনই ঝিনুকে বের হয়ে আসছে। ডাম্বেল ঝিনুককে দেখে বলে, দাঁড়া, মেয়েটার সাথে আমি ডিল করছি। সাথে সাথে রিক ডাম্বেলের কলার চেপে ধরে বলে, খবরদার মেয়েটাকে কিছু বলবি না, ওর ব্যাপারটা আমি দেখে নেব। রিকের এমন অদ্ভুত আচরণের কারণে ডাম্বেল আর রিকের মধ্যে ছোটখাটো একটা ঝামেলা লেগে যায়। ডাম্বল ম্যানেজারের কাছে গিয়ে রিকের নামে কমপ্লেইন করে। ম্যানেজার চেতন রিককে ডাকে আর বলে, কাজ ভালো না লাগলে কাজ ছেড়ে দে, অযথা কেন ঝামেলা করছিস? এসব কাজ করার লোকের অভাব নেই, তুই গেলে আমি অন্য কাউকে নেব।
রিক বলে, সব কাজে তো ঠিকভাবে করছি, তবুও কেন এভাবে বলছেন? চেতন বলে, ঝিনুক ঘোষের টাকাটা তো নিতে পারলি না। রিক বলে, মেয়েটার বাবা কিছুদিন আগেই মারা গেছে, তাই এই মুহূর্তে টাকা দিতে পারছে না। চেতন বলে, টাকা দিতে না পারলে বাড়ি দখল করে নে, নয়তো মেয়েটাকে তুলে নিয়ে কোথাও বিক্রি করে দে। শহরে একা থাকা একটা মেয়ে হারিয়ে গেলে কেউ টেরও পাবে না। রিক বলে, 1 মাস সময় দাও আমাকে, এর মধ্যে টাকাটা নেওয়ার ব্যবস্থা করছি। এরপর রিক চেতনের কাছে কিছু টাকা চায়। চেতন বলে, তোর সব টাকাই তো আমার কাছে, যত ইচ্ছা নে। আসলে প্রতিটা কালেকশনের টাকা তোলার পর যারা টাকা তুলে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে কমিশন দেয়া হয়। এতে অ্যামাউন্ট যত বেশি, কমিশনের টাকার পরিমাণও তত বেশি হয়। রিক অনেক দিন ধরে এই কাজ করলেও ম্যানেজারের কাছ থেকে সে কখনোই পেমেন্ট নেয় না। মাঝে মাঝে হাত খরচের জন্য কিছু টাকা নেয়, বাকিটা ম্যানেজার চেতনের কাছেই জমা রেখেছে, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে তখন টাকাটা নেবে বলে। রিক অফিস থেকে বের হওয়ার পর ডাম্বেল চেতনের কাছে গিয়ে বলে, ঝিনুক ঘোষের কাজটা আমাকে দাও, একদিনের মধ্যে টাকা উসুল করে আনবো। চেতন ডাম্বেলকে দায়িত্বটা দেয়। এদিকে রিক অফিস থেকে বের হয়ে সোজা চলে যায় ঝিনুকের খোঁজে। রাস্তায় দেখা হয়ে যায় ঝিনুকের সাথে। রিক ঝিনুককে বলে, টাকাটা যত দ্রুত সম্ভব শোধ করে দিন, নয়তো কোম্পানির লোকেরা আপনার ক্ষতি করবে। ঝিনুক বলে, আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন? রিক বলে, মোটেও না, আমি আমার কাজ করছি, আপনার টাকাটা শোধ করা জরুরি, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ঝিনুক বলে, আপনার মতো একটা গুন্ডার সাহায্য নিয়ে কি আমি আমার মৃত বাবাকে ঋণী করব নাকি? আমি নিজেই টাকার ব্যবস্থা করে নিব। এ কথা বলে ঝিনুক নিজের বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে ঢোকার পর দেখতে পায় বাড়ির সব কিছু এলোমেলো হয়ে আছে, কেউ একজন সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এসব দেখে ঝিনুক অনেক ভেঙে পড়ে। কিছুক্ষণ পর রিক চলে আসে। রিক ঝিনুককে বলে, বলেছিলাম না ওরা আপনার ক্ষতি করবে, ওরা সহজে ছাড়বে না আপনাকে, 1 মাস সময় আছে আপনার হাতে, তারপর আর কোনো কিছুই করার থাকবে না। কথাটা বলেই রিক সেখান থেকে বের হয়ে আসে। সে সরাসরি চলে যায় ব্যায়াম সেন্টারে। ডাম্বেলকে দেখা মাত্র কোনো কথা না বলে ডিরেক্ট মারতে শুরু করে, কারণ ডাম্বেলই ঝিনুকের বাড়িতে এসব করে এসেছে। ডাম্বেল আর রিকের মধ্যে তুমুল লড়াই হয়। বাকি বন্ধুরা ওদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু রিক ডিসিশন নেয় সে আর ডাম্বেলের সাথে কাজ করবে না। ডাম্বেল উল্টো রিককে বলে, তোর ইচ্ছে হলে তুই টিম থেকে বের হয়ে যা, এই টিমটা তো আমারও, আমি একা সামলে নিব। জবাবে রিক বলে, যা মন চায় কর, শুধু মনে রাখিস ঝিনুকের দিকে কেউ চোখ তুলে তাকালে তার সাথে আমার ঝামেলা হবে। এরপর রিক আবারও ঝিনুকের সাথে দেখা করতে যায়। ঝিনুক এই সময় ডান্স ক্লাস করায়, তাই রিক ঝিনুকের ডান্স ক্লাসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ক্লাস শেষে বাইরে বের হয়ে রিককে দেখে ঝিনুক অনেক রেগে যায়। কথায় কথায় রিক ঝিনুকের হাত ধরে বলে, আমার কাছে হেল্প নিলে কি সমস্যা আপনার? লোনটা শোধ করা আপনার জন্য ইম্পর্টেন্ট। হাত ধরাতে ঝিনুক রেগে গিয়ে রিককে একটা থাপ্পড় মারে। এরপর বলে, আপনি একটা গুন্ডা, আপনার কাছে সাহায্য নেওয়া তো দূরে থাক, আপনার সাথে কথা বলতেও ঘৃণা হয় আমার, দয়া করে আর এভাবে আমার কাজের জায়গায় এসে বিরক্ত করবেন না। ঝিনুক রীতিমতো অপমান করে রিককে তাড়িয়ে দেয়। এর কিছুদিন পর কয়েকজন মহিলা ঝিনুকের সাথে দেখা করতে ঝিনুকের বাড়িতে যায়। ওরা একসাথে 12 জন স্টুডেন্টকে পড়ানোর অফার করে ঝিনুককে। এই মুহূর্তে ঝিনুকের অনেক টাকা দরকার, তাই সে এমন অফার পেয়ে খুবই খুশি, কিন্তু একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ ঝিনুকের বাড়িতে এতগুলো স্টুডেন্ট পড়ানোর মতো জায়গা নেই। তখন মহিলাদের মধ্য থেকে একজন বলে, আমার বাড়িতে জায়গা আছে, আপনি সেখানে গিয়ে পড়াতে পারেন। ঝিনুক তখন রাজি হয়ে যায়। ডান্স ক্লাস শেষ করে ঝিনুক বাচ্চাদের পড়াতে গেলে দেখতে পায় স্টুডেন্টের বাড়ি থেকে রিক বের হচ্ছে। ঝিনুক ভেবে নেয় রিক এই বাড়িতেও গুন্ডামি করে টাকা কালেকশন করতে এসেছে, তাই সে রিককে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এরপর ভেতরে গিয়ে বাচ্চাদের পড়ানো শুরু করে, আর প্রথম দিনই স্টুডেন্টের মা ঝিনুককে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। এতে ঝিনুক একটু অবাক হয়। টাকাটা হাতে পেয়ে ঝিনুক ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করতে যায়। ঝিনুক ম্যানেজার চেতনকে বলে, আপনারা আমাকে 1 মাসের সময় দিয়ে নোটিশ পাঠিয়েছেন, কিন্তু আমার পক্ষে 1 মাসে পুরো টাকাটা পরিশোধ করা সম্ভব না, তাই আপনারা যদি আমাকে 1 বছর সময় দেন, আমি মাসে মাসে ইনস্টলমেন্টের পুরো টাকাটা দিয়ে দেব। চেতন বলে, এভাবে তো হয় না, সবকিছুর একটা সিস্টেম আছে, তবু আমি আপনার ব্যাপারটা ভেবে দেখব। চেতন খুব অশ্লীল ভঙ্গিতে বলে, অবশ্য আপনার ব্যাপারে ভাবতে আমার ভালোই লাগবে। ঝিনুক ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত চলে যায়। ঝিনুক চলে যাওয়ার সাথে সাথে ডাম্বেল এসে বলে, এই মেয়েটাকে আমি ছাড়বো না, এই মেয়েটার জন্যই রিক আমার গায়ে হাত তুলেছে। চেতন ডাম্বেলকে সান্ত্বনা দিয়ে বলে, মেয়েটা তো তোর উপকারই করেছে, ওর জন্য তুই টিমের লিডার হতে পেরেছিস। এদিকে রাতের বেলা ঝিনুক টিউশনি শেষ করে বাড়ি ফেরার সময় খেয়াল করে রাস্তায় রাস্তায় তার টিউশনের বিজ্ঞাপন দিয়ে পোস্টার ছাপানো হয়েছে। ঝিনুক বুঝতে পারে কাজটা রিক করেছে, তাই সে রিককে খুঁজতে থাকে। একটু এগুলোই দেখতে পায় রিককে। তখন রিক পোস্টার লাগিয়ে যাচ্ছিল, সাথে আছে রিকের বন্ধু টনি। ডাম্বেলের সাথে ঝামেলা হওয়ার পর রিক টিম ছেড়ে বেরিয়ে আসলেও টনি রিককে ছাড়েনি। ঝিনুক ওদেরকে এসব করতে দেখে রাগারাগি করে বলে, কেন এসব করছেন আপনারা? কেন আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছেন?
রিক বলে, আমি নিজের জন্য করছি। আপনি কোম্পানি টাকা পরিশোধ করলে আমি কিছু কমিশন পাবো, তাই আপনার লোনটা শোধ করার ব্যবস্থা করছি। আর তাছাড়া একজন ভালো টিচার আছে, সেটা তো সবাইকে জানাতে হবে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাই করতাম। ঝিনুক এবার আর রিকের সাথে খারাপ বিহেভ করতে পারে না, কিন্তু ঝিনুকের মনে সন্দেহ হয় 12 জন স্টুডেন্টের ব্যবস্থাও হয়তো রিকই করে দিয়েছে। তাই সেই রাতেই স্টুডেন্টের বাড়িতে যায়। সে স্টুডেন্টের মাকে জিজ্ঞেস করে, আমার খোঁজ আপনাকে রিক দিয়েছিল তাই না? কেমন মা আপনি, একটা গুন্ডার কথায় সন্তানের জন্য টিচার হায়ার করেছেন? স্টুডেন্টের মা বলে, রিক গুন্ডা কিনা জানি না, কিন্তু ওর মনটা অনেক ভালো। ঝিনুক বলে, ও যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পিটিয়ে টাকা আদায় করে, সেটা জানেন আপনি? স্টুডেন্টের মা বলে, জানি, আমরা ওই কোম্পানি থেকে লোন নিয়েছিলাম। হঠাৎ আমার হাজব্যান্ডের চাকরি চলে যাওয়ায় আমরা লোন পরিশোধ করতে পারছিলাম না। সে সময় রিক এসে আমাদের প্রেশার দিতে শুরু করে। বাধ্য হয়ে আমরা ফিক্সড ডিপোজিটটা ভেঙে লোনটা পরিশোধ করি। এসবের পর আমরা অনেক ভেঙে পড়ি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই রিক হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ডের চাকরির ব্যবস্থা করে দেয়, যার ফলে আমাদের সব সমস্যারও সমাধান হয়। এ কারণেই বলেছি ছেলেটার মন অনেক ভালো। এরপর অনেক দিন আর আমাদের সাথে যোগাযোগ করেনি, কিন্তু কিছুদিন আগে হঠাৎ দেখা করে আমার কাছে এসে রিকোয়েস্ট করে আর তোমার কথা বলে। আমি ওর কথা ফেলতে পারি না। এসব শুনে ঝিনুক কিছুটা ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকাল হতেই ঝিনুক রিকের সাথে দেখা করতে ব্যায়াম সেন্টারে চলে যায়। রিকের খোঁজ করলে ডাম্বেল বলে, রিক আর এখানে আসে না। ঝিনুক রিকের বাড়ির ঠিকানা জানতে চায়। ডাম্বেল একটু ভনিতা করে, তারপর রিকের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেয়। অ্যাড্রেস অনুযায়ী ঝিনুক রিকের বাড়িতে যায়। রিক তখন বাড়ির ছাদে ব্যায়াম করছিল। বাড়ির দরজা খুলে দেয় রিকের দাদি। সুন্দরী একটা মেয়ে রিকের খোঁজ করছে, এটা দেখে দাদি আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সে চিৎকার করে করে রিককে ডাকতে থাকে। দাদি যাকে রিক ছুটে আসে, কিন্তু ঝিনুককে দেখে সে লুকিয়ে পড়ে। তখন রিকের দাদি ঝিনুককে রিকের রুমে নিয়ে যায়। বাড়ির সবাই ঝিনুকের সাথে পরিচিত হয়। রিক ঝিনুকের কাছে জানতে চায় কেন এসেছে। ঝিনুক বলে, আপনার কোম্পানির কাছে একটা চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। রিক বলে, পেয়ে যাবেন। ঝিনুক আশ্বস্ত হয় এবং বাড়িতে ফিরে যায়। পরের দিন রিক ঝিনুকের সাথে দেখা করতে তার ডান্স স্কুলের সামনে যায়। তখনই পোস্টমাস্টার এসে ঝিনুকে একটা চিঠি দেয়। ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকেই এসেছে। ঝিনুক 1 বছর সময় চেয়ে আবেদন করেছিল, কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করেনি। তাই রিক চিঠিটা নিয়ে চেতনের কাছে যায়। রিক বলে, একটা মেয়ে 1 বছর সময় চাচ্ছে, দিতে প্রবলেম কোথায়? চেতন বলে, সবকিছুর তো একটা সিস্টেম আছে, 1 বছরের মধ্যে যে টাকাটা পরিশোধ করবে তার কি গ্যারান্টি? রিক বলে, আমি গ্যারান্টি দিচ্ছি। চেতন রাজি হয় না। তখন রিক বলে, লোনের পুরো 7 লাখ টাকা আমি দেব। চেতন বলে, এত টাকা কোথায় পাবি তুই? রিক বলে, আমার সব টাকা তো তোমার কাছেই জমা আছে, সেখান থেকে দাও। চেতন পুরোপুরি পাল্টে নিয়ে বলে, যতদিন আমার জন্য কাজ করেছিস ততদিন তোর টাকা ছিল, এখন তো কাজে তোর মন নেই, তাই টাকাটাও আর নেই। রিক রেগে গিয়ে চেতনের কলার চেপে ধরে বলে, আমার টাকাটা আমার চাই, সেটা তোমাকে দিতেই হবে। বাধ্য হয়ে চেতন বলে, ঠিক আছে, তোর টোটাল 10 লাখ জমা হয়েছে, 7 লাখ লোনের টাকা হিসেবে কেটে নেব, বাকি 3 লাখ তোর যখন ইচ্ছা নিয়ে যাবি। কিন্তু এর জন্য আমার একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ না শুনেই রিক রাজি হয়ে যায়। চেতন একটা বড় কেসের দায়িত্ব দেয় রিককে। এটা দেখে ডাম্বেল খেপে যায়। রিক চলে যাওয়ার পর ডাম্বেল চেতনকে বলে, এত বড় কাজটা বেঈমানটাকে দিয়ে দিলে, আমি কি সারা জীবন ওর পেছনেই থাকবো নাকি? আমাকে তো দিতে পারতে। চেতন বলে, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাই ওকে দিয়েছি, কিছুদিন গেলেই বুঝতে পারবি। এদিকে রিক অফিস থেকে বের হয়ে সরাসরি ঝিনুকের কাছে যায়। রিক যে নিজের টাকা দিয়ে ঝিনুকের লোন পরিশোধ করে ফেলেছে, এটা সে গোপন রাখে। রিক ঝিনুককে মিথ্যা বলে যে সে ম্যানেজারের 1 বছর সময় দিতে রাজি হয়েছে। ঝিনুক জিজ্ঞেস করে, টাকাটা কি প্রতি মাসে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে? রিক বলে, টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন, আমি জমা দিয়ে দেব। ঝিনুক বলে, টাকা জমা দেওয়ার রিসিপ্ট পাবো তো? রিক বলে, অবশ্যই পাবেন। ঝিনুক এবার কিছুটা আশ্বস্ত হয়। প্রথমবারের মতো ঝিনুক রিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর একটা চায়ের অফার করে। রিক সেখানে নীরব সম্মতি জানায়। ঝিনুক বলে, কাল স্কুল ছুটির পর কাশীপুর ঘাটে চলে আসবেন। পরদিন সময় মতো রিক কাশীপুর ঘাটে পৌঁছে যায়। একসাথে ঘোরাঘুরি করে সময় কাটিয়ে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। কথায় কথায় রিক ঝিনুকের কাছে জানতে চায় তার ফিউচার প্ল্যান কি। ঝিনুক বলে, এখন যা করছি তাই। একটা সময় আমি স্বপ্ন দেখতাম আমার নিজের একটা স্কুল হবে, সেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি সারাদিন কাটাবো। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, এত ধার দেনা, তার মধ্যে বাবার চলে যাওয়া, এসবের পর আর কোনো স্বপ্ন নেই। রিক বলে, তুমি চাইলেই তোমার স্বপ্ন পূরণ হবে। ঝিনুক হেসে বলে, আপনি কি জোর খাটিয়ে হুমকি দিয়ে স্কুলেও দাঁড় করিয়ে ফেলবেন নাকি? রিক বলে, আমার তো অলরেডি অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে একসাথে করলেই তো একটা স্কুল হয়ে যাবে। ঝিনুক জিজ্ঞেস করে, স্কুলের জন্য ঘর কোথায় পাবো? রিক বলে, দুজন মিলে খুঁজে বের করব। এর মাঝে রিকের কাছে তার বন্ধু টনির কল আসে। চেতন যে বড় কেসের দায়িত্ব নিয়েছিল, টনি খোঁজ নিয়ে জানতে পেরেছে কেসটা MLA রজত বিশ্বাস ছেলের। টনি বলে, রিয়েল স্টেটের বিজনেস করে ওরা,
বেশ পাওয়ারফুল, কাজটা মনে হয় রিস্কি হবে। রিক বলে, যাই হোক না কেন এই কাজটা আজকে আমাকে কমপ্লিট করতে হবে, কাল থেকে আমি এসব কাজের মধ্যে নেই। এদিকে ঝিনুক বাড়ি ফিরে অনলাইনে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখে বেশ কয়েক জায়গায় কথা বলে। সবাই বাড়ির ভাড়া বেশ মোটা অঙ্কের দাবি করে। ঝিনুক একটু ডিপ্রেসড হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে তার স্বপ্ন হয়তো পূরণ হবে না। সে রিককে কল করে ব্যাপারটা শেয়ার করে। রিক বলে, কম ভাড়ায় বাড়ির ব্যবস্থা আমি করে দেব। ঝিনুক বিশ্বাস করতে পারে না। তখন রিক ঝিনুকের বাড়িতে গিয়ে সামনাসামনি তাকে বুঝিয়ে বলে যে সে সব কিছু ম্যানেজ করে দেবে। কম ভাড়ায় বাড়ি, কম দামি চেয়ার, টেবিল, বেঞ্চ সব কিছু হবে। ঝিনুক বলে, আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? রিক বলে, আমরা তো বন্ধু, বন্ধুর জন্য এটা করবো না তো কার জন্য করব। পরদিন সকালে রিক তার বন্ধু টনির সাথে দেখা করে। সে প্রথমে টনিকে কিছু চিপস আর কোক দিয়ে মন ভোলায়। তারপর বলে, তোর দাদার তো একটা বাড়ি আছে, ভবিষ্যতে ওটা তোরই হবে, তুই চাইলে বাড়িটা ভাড়া দিতে পারিস। টনি বলে, আমার দাদু চালাক মানুষ, টাকা ছাড়া কিছুই বোঝে না, ভাড়ার টাকা গুনে গুনে সব নিজে নেবে। রিক টনির সাথে আলোচনা করে 10,000 টাকায় বাড়িটা ভাড়া নিতে চায় এবং 1 বছরের টাকা অ্যাডভান্স দিতে চায়। টনি রিককে না করতে পারে না। রিক টনিকে রিকোয়েস্ট করে ঝিনুককে যেন টাকার ব্যাপারে কিছুই না বলে। পরদিন রিক অফিসে গিয়ে চেতনের কাছ থেকে নিজের সমস্ত পাওনা টাকা বুঝিয়ে দেয় এবং জানায় সে আর এই কাজ করবে না। এরপর রিক ঝিনুককে নিয়ে টনির দাদার বাড়িতে দেখতে যায়। বাড়িটা ঝিনুকের অনেক পছন্দ হয়, স্কুলের জন্য পারফেক্ট একটা বাড়ি। ঝিনুক ভাড়ার ব্যাপারে জানতে চাইলে টনি বলে, ভাড়া পরে দেখা যাবে, আগে স্কুল তো শুরু করুন। কথা পাকাপাকি করে ওরা সেদিনের মতো সেখান থেকে চলে যায়। রিক ঝিনুকের চোখ এড়িয়ে টনির হাতে 1 বছরের অ্যাডভান্স টাকাটা দিয়ে দেয় যেন টনি তার দাদুকে টাকাটা দিতে পারে। পরদিন থেকে ওরা স্কুলের তৈরি প্রিপারেশন শুরু করে। টনিও তাদের কাছে হেল্প করে। দেখতে দেখতে স্কুল একেবারে রেডি হয়ে যায়। এসবের মাঝে দুজনার বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। যদিও রিক সেই শুরু থেকেই ঝিনুককে ভালোবেসে বসে আছে, এখন ঝিনুকও রিককে ভালোবেসে ফেলেছে, তবে কেউ কাউকে কিছুই বলছে না। স্কুলের কাজ কমপ্লিট হওয়ার পর ঝিনুক রিকের দাদির সাথে দেখা করতে চায়। ঝিনুককে দেখে রিকের দাদি অনেক খুশি। সে ঝিনুকের কাছে তার বাবা মায়ের কথা জানতে চায়। ঝিনুক বলে, আমার কেউ নেই, মা তো অনেক আগে চলে গেছে, কিছুদিন আগে বাবাও চলে গেছে। রিকের দাদি বলে, আমার রিকেরও তো কেউ নেই, ওদের বাবা মা ওদের 2 ভাইকে আমার কাছে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। রিকের দাদি ঝিনুককে আশীর্বাদ করে বলে, তোরা দুজন একে অপরের সাথে অনেক ভালো থাকবি। ঝিনুক রিকের দাদিকে তার স্কুলের ব্যাপারে জানায় এবং বলে স্কুলটা তাকে উদ্বোধন করতে হবে। এই কথা শুনে রিকের দাদি অনেক ইমোশনাল হয়ে যায়। ঝিনুক তাকে এতটা সম্মান দেবে রিকের দাদি ভাবতেও পারেনি। সারাদিন গল্পগুজব করার পর সন্ধ্যায় রিক ঝিনুককে তার বাড়িতে পৌঁছে দেয়। চলে যাওয়ার আগে রিক ঝিনুককে ইনডিরেক্টলি প্রপোজ করে বলে, তোমাকে আমার ভালো লাগে। পরক্ষণেই সে ভাবে ঝিনুক হয়তো পছন্দ করবে না, তাই সে সাথে সাথে বলে উঠছে, আমি ভুল করে বলে ফেলেছি, আমি কি বলেছি নিজেও বুঝতে পারিনি। কিন্তু ঝিনুক ঠিকই রিকের মনের কথা বুঝতে পারে, তাই সে নিজে থেকেই রিককে কাছে টেনে নেয়। এদিকে এমএলএ রজত বিশ্বাস চেতনের সাথে কথা বলতে সরাসরি অফিসে আসে। রজত বিশ্বাস চেতনের সাথে রাগারাগি করে বলে, আমার ছেলের প্রপার্টিতে গিয়ে তাকে হুমকি দেওয়ার সাহস কি করে হয় আপনার? চেতন বলে, আসলে 2 কোটি টাকার লোন নিয়েছে আপনার ছেলে, আমাকেও তো উপর মহলে জবাব দিতে হয়। এ কারণে আমার ছেলেদের মধ্য থেকে একজনকে পাঠিয়েছিলাম আপনার ছেলের সাথে কথা বলার জন্য। সে যে ভায়োলেন্স করবে এটা আমি বুঝিনি, আমি কথা দিচ্ছি ওকে আমি কঠিন শাস্তি দেব। রজত বিশ্বাসের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেতন তার সাথে অন্য একটা বিজনেস ডিল করে। এসব দেখে ডাম্বেল কিছুটা অবাক হয়। এমএলএ চলে যাওয়ার পর ডাম্বেল চেতনকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? চেতন ডাম্বেলকে বলে, ওসব কিছু না, আমি বরং তোকে একটা কাজ দিচ্ছি, কাজটা ঠিকভাবে করবি, দেখবি একদিন তুই অনেক বড় হবি। চেতন ডাম্বেলকে ঝিনুকের বাড়িটা খালি করতে বলে। ঝিনুকের প্রতি ডাম্বেলের শুরু থেকে একটা রাগ ছিল, কারণ ঝিনুকের কারণেই তো রিকের সাথে তার বন্ধুত্বটা নষ্ট হয়েছে। তাই সে খুশি মনেই চেতনের কথাটা মেনে নেয়। চেতন আসলে রিককে ফাঁসিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে টাকা কালেকশন করতে এমএলএর কাছে পাঠিয়েছিল, যাতে এমএলএ রিকের উপর ক্ষুব্ধ হয়ে কোনো অ্যাকশন নেয়। এদিকে আজ ঝিনুকের স্কুল উদ্বোধনের দিন। প্ল্যান অনুযায়ী রিকের দাদি স্কুলটা উদ্বোধন করে। ফাইনালি ঝিনুকের স্বপ্ন পূরণ হয়। আজ থেকে তার একটা নিজস্ব স্কুল হলো। ঝিনুক অনেক ইমোশনাল হয়ে পড়ে। মনে মনে সে রিককে প্রচুর কৃতজ্ঞতা জানায়, কারণ রিকের কারণেই তো তার স্বপ্নটা পূরণ করা সম্ভব হয়েছে। সব কিছু যখন খুব সুন্দরভাবে চলছিল, ঠিক তখনই হঠাৎ একজন পুলিশ এসে রিকের খোঁজ করতে শুরু করে। পুলিশ জানায় রিককে থানায় যেতে হবে। রিক কারণ জিজ্ঞেস করলে পুলিশ অফিসার বলে রিকের বিরুদ্ধে কমপ্লেইন আসছে। এমএলএ রজত বিশ্বাসের ছেলে রনির প্রপার্টিতে ঢুকে ভাঙচুর করেছে সে। শুধু তাই নয়, রনির লোকদের মারধর করে তাদের কাছ থেকে 2 কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। রিক বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানির হয়ে কাজ করি, আপনি কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলুন, উনি আপনাকে সব কিছু ক্লিয়ার করবে।
অফিসার বলে, আমি তো সব কিছু ক্লিয়ার হয়ে এখানে এসেছি। এরপর অফিসার রিককে ঘাড় ধরে টেনে হিঁচড়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এসব দেখে রিকের দাদি অনেক সিক হয়ে পড়ে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় ঝিনুকও স্তব্ধ হয়ে যায়। এরপর ঝিনুক বাড়ি ফিরে গেলে তার সাথে আরও একটা খারাপ ঘটনা ঘটে। হঠাৎ করেই জাম্বেল দলবল নিয়ে ঝিনুকের বাড়িতে আসে। জাম্বেল ঝিনুককে এক প্রকার হুমকি দিয়ে বলে 7 দিনের মধ্যে এই বাড়িটা খালি করতে হবে। ঝিনুক অবাক হয়ে বলে, আমি তো প্রতি মাসে টাকা দিচ্ছি, অলরেডি 3 মাসের ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে, আমি কেন বাড়ি খালি করব? জাম্বেল ঠাট্টা করে বলে, কিসের ইনস্টলমেন্ট আর কিসের টাকা? তখন ঝিনুক ঘর থেকে 3টা রিসিট এনে দেখায়। রিসিটগুলো দেখে জাম্বেল বলে, এগুলো সব কপি। রিক তোমাকে বোকা বানিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কোম্পানিতে জমা দেয়নি। ঝিনুক নিজের কানকে বিশ্বাসই করতে পারে না। জাম্বেল আবারও ঝিনুককে ওয়ার্নিং দিয়ে বলে, 7 দিন পরে সে বাড়ি তো খালি করবেই, সাথে তোমাকেও তুলে নিয়ে যাব। ঝিনুক বুঝতে পারছিল না একের পর এক কী ঘটছে তার সাথে। সে রিকের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায়। পুলিশ অফিসার ঝিনুককে জিজ্ঞেস করে, এই ছেলেটার ব্যাপারে আপনি কি জানেন? ঝিনুক বলে, ও ফিউচার মাইক্রোফিন্যান্স কোম্পানিতে কালেকশন এজেন্ট হিসেবে জব করে। অফিসার হেসে বলে, সে কোনো এজেন্ট না, সে আসলে একটা গুন্ডা। এদের কাজ হচ্ছে ভদ্রবাড়ির মেয়েদের ভালো ভালো গল্প শুনিয়ে তাদেরকে ফাঁদে ফেলা। গুন্ডামি করে এমএলএর ছেলের কাছ থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে আসল ঘটনা দেখানো হয়। ওই দিন চেতনের কথা মতো রিক টাকা কালেকশনের জন্য রনির কাছে যায়। রনি টাকা ফেরত দিতে রাজি তো হয়ই না, উল্টো রিককে বাজে ভাষায় গালি দিতে থাকে। এ কারণে রিক রেগে গিয়ে রনি এবং তার লোকদেরকে মারধর করে। কিন্তু এমএলএ রজত বিশ্বাস ব্যাপারটাকে অন্যভাবে সাজিয়ে রিকের নামে পুলিশ কমপ্লেইন করেছে। পুলিশের মুখে রিকের ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনে ঝিনুক হতবাক হয়ে যায়। সে কাঁদতে শুরু করে। অফিসার ঝিনুককে জিজ্ঞেস করে, আপনি রিকের কাছে কোনো টাকা পয়সা নিয়েছিলেন কি? ঝিনুক বলে, আমি কেন তার কাছ থেকে টাকা নিতে যাব? তখন অফিসার বলে, আপনি যে স্কুল খুলেছেন সেই বাড়ির 1 বছরের ভাড়া রিক দিয়েছে। ঝিনুক অফিসারের কথা বিশ্বাস করে না। ঝিনুক বলে, আপনি টনি আর তার দাদুর সাথে কথা বলে দেখুন, ওরা আমাকে বলেছে এক্ষুনি কোনো টাকা পয়সা দিতে হবে না, স্কুল শুরু হলে তারপর ভাড়ার টাকা দিতে বলেছে। অফিসার বলে, আপনি অনেক বোকা। রিক আসলে আপনার স্কুলে ইনভেস্ট করে তার ব্ল্যাক মানি হোয়াইট করতে চেয়েছিল। ওরা আসলে মানি লন্ডারিংয়ের বিজনেস করে। এবার রিক মুখ খোলে, বলে, তখন থেকে এসব কি বলছেন আপনারা? অফিসার ধমক দিয়ে রিককে থামিয়ে দেয়। এরপর অফিসার ঝিনুককে বলে, যতদিন রিকের কেসটা চলবে আপনার স্কুলও বন্ধ রাখতে হবে। রিক অফিসারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে আর বলে, দয়া করে স্কুলটা বন্ধ করবেন না। এই স্কুলটা ঝিনুকের স্বপ্ন, ওর ভবিষ্যৎ। স্কুলটাকে এসবের সাথে জড়াবেন না। রিকের কথা শেষ হওয়ার আগেই ঝিনুক বলে, স্কুলটা এখন থেকে বন্ধই থাকুক। ঝিনুক চায় না একটা ক্রিমিনালের টাকায় গড়ে তোলা স্কুলে বাচ্চারা পড়াশোনা করুক। এরপর ঝিনুক বলে, তুমি প্রতি মাসে আমার কাছ থেকে টাকা নিয়ে নকল রিসিট দিয়েছো, তুমি আমার টাকাগুলো কি করেছো? রিক বলে, তুমি আমাকে ভুল বুঝছো, সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে। ঝিনুক বলে, আমি মোটেও ভুল বুঝছি না, তুমি একটা প্রতারক। 3 মাস ধরে তুমি আমাকে ঠকিয়েছো। ঝিনুক রিককে আর কোনো কথা বলারই সুযোগ না দিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায়। এমএলএর অর্ডার অনুযায়ী পুলিশ স্টেশনের ভেতরে পুলিশ রিকের উপর প্রচুর টর্চার করে। রিক চুপচাপ সব সহ্য করে। শারীরিক কষ্টের থেকেও বেশি কষ্ট এখন রিকের মনে। রিকের ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝে তার কাছ থেকে দূরে চলে গেছে। রিক বুঝতে পারে না কিভাবে ঝিনুককে বোঝাবে সবাই মিলে তার সাথে নোংরা ষড়যন্ত্র করছে। কিছুদিন পর টনি একজন উকিলের মাধ্যমে রিকের বেইল করায়। ছাড়া পেয়ে রিক সরাসরি নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে তখন শোকের মাতম চলছে। বাড়ির সবাইকে সাদা কাপড়ে দেখে রিকের বুকটা কেঁপে ওঠে। সে দৌড়ে চলে যায় দাদির কাছে। রিক যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। রিকের দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। দাদির কথা ভেবে রিক কাঁদতে শুরু করে। ওই সময় রিকের ভাই এসে রিকের গালে একটা থাপ্পড় মারে এবং বাড়ি থেকে বের করে দেয়। দাদির মৃত্যুর জন্য সে রিককেই দায়ী করে, কারণ রিককে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই রিকের দাদি মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে। রিকের ভাই রিককে বলে, আমি তোর ভাগের সম্পত্তি তোকে বুঝিয়ে দেব, দয়া করে তুই এখানে আসিস না। রিক তার ভাইয়ের কোনো কথারই প্রতিবাদ করে না। তবে সে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করে সবার কাছ থেকে সমস্ত হিসাব সে বুঝে নেবে। যারা যারা ষড়যন্ত্র করে তাকে পরিবার আর প্রিয়জনের কাছে নিকৃষ্ট মানুষ বানিয়েছে তাদের সবাইকে সে দেখে নেবে। রিক শুরুতে যায় চেতনের কাছে। রিক কোনো কথা না বলে চেতনের কলার চেপে ধরে তাকে মারতে শুরু করে। চেতন জিজ্ঞেস করে, কে চাস তুই, কেন এসব করছিস? রিক বলে, সবার আগে আমার উপার্জনের 10 লাখ টাকা আমাকে ফিরিয়ে দে। চেতন কথা না বাড়িয়ে জাম্বেলকে কল করে 10 লাখ টাকা নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর জাম্বেল এবং তার দলবল টাকা নিয়ে আসে। চেতনের কথা মতো জাম্বেল টাকাগুলো রিকের হাতে দেয়। টাকাগুলো নেওয়ার সময় রিক জাম্বেলকে বলে, তোর সাথেও চেতন একই কাজ করবে যা আমার সাথে করেছে। জাম্বেল রিকের কথায় কোনো পাত্তাই দেয় না। রিক টাকাগুলো নিয়ে ঝিনুকের কাছে যায়। ঝিনুক রিককে দেখেই খুবই রেগে যায় আর বলে, কেন এসেছো, আর কি করা বাকি আছে তোমার?
আমাকে না হয় ঠকিয়েছ, নিজের দাদিকে কিভাবে ঠকালে? এইসব নোংরা কাজ করার আগে কি একবারও দাদির কথা মনে পড়লো না? রিক কোনো জবাব না দিয়ে চুপচাপ ঝিনুকের কথা শুনতে থাকে। ঝিনুক বারবার চিৎকার করে রিককে বাড়ি থেকে বের হতে বলে। ওই সময় রিক হঠাৎ নিচে বসে পড়ে এবং সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায়। ঝিনুক একটু ঘাবড়ে গিয়ে রিকের কাছে গেলে দেখতে পায় রিকের কান থেকে রক্ত ঝরছে। ঝিনুক প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর টনি এবং ডাম্বেল এসে রিককে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন রিকের ট্রিটমেন্ট চলছিল সে সময় ঝিনুক রিকের টাকা নিয়ে আসা 10 লাখ টাকা টনির হাতে দিয়ে বলে, ওগুলো রিকের টাকা, এগুলো আমার কোনো কাজে আসবে না। এই কথা বলে ঝিনুক চলে যেতে থাকে। তখন টনি কাঁদতে কাঁদতে বলে, এই সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার কারণে আমার বন্ধুর আজ এই অবস্থা। ঝিনুক অবাক হয়ে বলে, আমি কি করেছি? টনি বলে, রিকের ব্যাপারে কতটুকু জানো তুমি? রিক নিজের উপার্জনের সমস্ত টাকা দিয়ে তোমার লোনটা পরিশোধ করেছিল। সত্যিটা সে তোমাকে জানাতে নিষেধ করেছিল, তাই আমি কখনো জানাইনি। রিক প্রতি মাসে তোমার কাছ থেকে ইনস্টলমেন্টের যে টাকাটা নিত তার জন্য ফেক রিসিট আমি বানিয়ে দিতাম। তোমার দেয়া টাকাগুলো রিক একটা ব্যাগে জমিয়ে রেখেছে। তোমার স্কুল তৈরি করার জন্য ভাড়ার টাকা, টেবিল, চেয়ার, বেঞ্চ সব কিছুর ব্যবস্থা রিক করেছে। ও চাইলেই কোম্পানিতে জব করে ভালোভাবে থাকতে পারত। শুধুমাত্র তোমার জন্য সে কাজটা ছেড়ে দিয়েছিল। তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকতে চেয়েছিল সে, তাই সব কিছু ত্যাগ করেছিল। তোমার কারণে আজও মৃত্যু পথযাত্রী। এরপর টনি জানায়, চেতনের কাছ থেকে 10 লাখ টাকা নেওয়ার পর রিক যখন চলে যাচ্ছিল, চেতন পিছন থেকে লাঠি দিয়ে রিকের মাথায় আঘাত করে। এরপরও সে থেমে থাকে না, অনবরত রিকের সমস্ত শরীরে আঘাত করতেই থাকে। এরপর চেতন তার লোকদের বলে রিককে মারতে। একসাথে 10 থেকে 12 জন ছেলে অনবরত রিকের শরীরে লাথি মারতে থাকে। এসব দেখে ডাম্বেল আর সহ্য করতে পারে না, সে সবাইকে সরিয়ে দেয়। রিক শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ায় এবং চেতনের গলা চেপে ধরে তাকে হত্যা করে। এরপর টাকা নিয়ে রিক ঝিনুকের কাছে আসে। সমস্ত সত্যিটা জানার পর ঝিনুক অঝরে কাঁদতে থাকে। এর মাঝে রিকের ভাই, ভাবি আর ভাতিজিও সেখানে আসে। ওই সময় ডক্টর এসে জানায় রিক আর বেঁচে নেই। রিকের মৃত্যুর সংবাদ শুনে সবাই কাঁদতে থাকে। রিকের ভাই তীব্র অনুশোচনায় ভুগতে থাকে। সকালবেলায় সে রিককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর রাত পোহানোর আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। আর ডাম্বেল রিকের পা ধরে ক্ষমা চাইতে থাকে। যে তার হিংসার বশবর্তী হয়ে নিজের সবথেকে ভালো বন্ধুর সাথে শত্রুতা করেছিল সে। ঝিনুকও কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না। ঝিনুককে ভালো রাখার জন্য রিক নিজের জীবনটাই দিয়ে দিল, অথচ ঝিনুক তাকে ভুল বুঝে তার কাছ থেকে কতটা দূরে সরে গিয়েছিল। ঝিনুক সিদ্ধান্ত নেয় রিকের তৈরি করা স্কুলটা সে চালাবে। কিছুদিন পর নিজেকে কিছুটা সামলে নিয়ে ঝিনুক স্কুলে পড়ানো শুরু করে। টনি আর ডাম্বেলও নিজেদের লাইফস্টাইল বদলে ফেলে। সব কিছু বাদ দিয়ে ওরা ঝিনুকের স্কুলে কাজ করতে শুরু করে। এই স্কুলটা তৈরির জন্য রিক অনেক কষ্ট করেছিল, তাই রিকের প্রিয় মানুষগুলো প্রাণপণে স্কুলটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছে। রিক বেঁচে না থাকলেও ঝিনুক অনুভব করতে পারে রিক তো তার পাশেই আছে। তার আত্মত্যাগের আলো জ্বলছে ঝিনুকের স্কুলে। ছায়া হয়েই সে চিরকাল থেকে যাবে ঝিনুকের পাশে। আর এরই মধ্য দিয়ে আজকের এই সুন্দর গল্পটা